আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন বছরে নবম দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তোমাদের নতুন বই অনুসারে অর্থাৎ 2025 সালের নতুন বই অনুসারে আজকে আমি তোমাদের সাথে তোমাদের শুভা গল্পটি নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে এই গল্পটি সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমাদের গল্পের নাম হচ্ছে শুভা, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। লেখক পরিচিতি যদি আমরা একটু পড়ি, তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে, এটা ইংরেজি হচ্ছে 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। অর্থাৎ তোমাদের বাংলা সালটা এবং ইংরেজি সালটা উভয় গুরুত্বপূর্ণ এবং কোন জেলায় সেটিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন গ্রামে সেটি আমাদের বেশ গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার বাবার নামটাও তোমরা একটু আন্ডারলাইন করে রাখবা। এবং তার মায়ের যে নামটি রয়েছে, আমি যদি একটু পেনটা চেঞ্জ করি, তো দেখো তা এবং তার মাতা যে আছে তার পিতামহর নাম আর কি, তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার তার কবি প্রতিভার অন্বেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়, এটিও বেশ গুরুত্বপূর্ণ। কত বছর বয়সে এবং কোন কাব্যটি তার প্রকাশিত হয় সর্বপ্রথম। এবং তিনি 1913 সালে সর্বপ্রথম রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য এশিয়ার মধ্যে সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। অর্থাৎ তিনি প্রায় 1913 খ্রিস্টাব্দে মানে 13 সালে তার গীতাঞ্জলি কাব্যের জন্য এশিয়াদের মধ্যে সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার পায়। বস্তুত তার একক সাধনায় বাংলা সাহিত্য ও সকল শাখার দ্রুত উন্নতি লাভ এবং বিশ্ব দরবারের গৌরবময় আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, তারপর হচ্ছে সুরকার, নাট্যকার ও প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদান সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে রয়েছে মানসী, সোনার তরী, বিচিত্রা, কল্পনা, তারপরে হচ্ছে খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, তারপরে ঘরে বাইরে যোগাযোগ, শেষের কবিতা বিসর্জন, ডাকঘর এবং রক্তকবরী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। আমি যে জিনিসগুলো আন্ডারলাইন করে দাগিয়ে দিয়েছি এগুলো তোমাদের এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা তোমাদের বইয়ে ঠিক একইভাবে আমি যে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো তোমরা দাগিয়ে রাখবে। এরপরে দেখো 22শে শ্রাবণ 1348 সালে, যেটা বাংলায় হচ্ছে, ইংরেজিতে হচ্ছে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো শিক্ষার্থীরা এ যাবত আমরা লেখক পরিচিতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যে লাইনগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা তোমাদের সুন্দর মতো করে সেই লাইনগুলো তোমরা সুন্দর মতো করে আন্ডারলাইন করবে। এখন মূলত আমরা গল্পে প্রবেশ করব এবং প্রত্যেকটি লাইন ধরে ধরে আমি তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের বেশ উপকারে আসবে। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ অলরেডি আমরা নতুন বই নিয়ে কাজ শুরু করছি। প্রত্যেকটা বিষয়ের আমি তোমাদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ প্রত্যেকটা ক্লাস নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি বিষয়ে সায়েন্স, আর্টস, কমার্স উভয়ের প্রত্যেকটি বিষয় নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি গল্পের প্রবেশ করি, দেখো মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী এবং সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। অর্থাৎ দেখো, গল্পের যে মেয়েটি রয়েছে তার নাম মূলত সুভাষিনী রাখা হয়েছিল এবং তার সে মূলত কথা বলতে পারতো না, সে ছিল বোবাকালা, অর্থাৎ সে কথা বলতে পারতো না। তার দুটি আরো বড় বোন ছিল, একটা হচ্ছে সুকেশিনী, একটা হচ্ছে সুহাসিনী। এই দুটি নাম তোমরা মনে রাখবে, কারণ এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাই দেখো, তাই মিলের অনুরোধে তাহার বাপ তাদের নাম রাখিয়েছিল সুভাষিনী। এখন সকলেই তাহাকে সংক্ষেপে শুভা বলে ডাকে। অর্থাৎ দেখো, তার বাবা মূলত তার বাবা যে ছিল, তার দুই যে বোন ছিল সুকেশিনী এবং সুহাসিনী, তাদের নামের সাথে খাপ খাওয়ানোর জন্য, তাদের নামের সাথে মিল রাখার জন্য তার নাম রাখা হয়, তার নাম রাখছিল, বা সেই যে মেয়েটি ছিল বোবাকালা মেয়েটি, তার নাম রাখা হয়েছিল সুভাষিনী। দেখো এরপরে হচ্ছে, দেখো দম্ভ এরপরে দেখো, দস্তরমত অনুসন্ধান ও অর্থব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গিয়াছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে।
সে কথা না কয়, সে যে অনুভব করছে ইহা সকলেই মনে করেন না। এজন্য তাহার সাপেক্ষে সকলেই তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতা গৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতেই বুঝিয়া শুনিয়া আসিতেছে। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপাত হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। অর্থাৎ সে সবসময় চুপচাপ থাকতো, কেউ কাউকে বুঝতে দিত না যে সে কথা বলতে পারে না। মনে করিত আমাকে আমাকে সবাই ভুললেই বাঁচি, কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগস্বরূপ ছিল, অর্থাৎ তার পিতামাতার কাছে সে সবসময় জাগস্বরূপ ছিল। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটিস্বরূপ দেখিতেন, অর্থাৎ তার মা তাকে ত্রুটিস্বরূপ দেখিতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ, অর্থাৎ দেখো তোমরা এখন পর্যন্ত যে নামটা পাইলে আর কি, কন্যার পিতার নাম হচ্ছে বাণীকণ্ঠ। তাহলে তোমাদের এটা এমসিকিউ আসতে পারে বা শর্ট কোশ্চেন আসতে পারে যে কন্যার পিতার নাম কি ছিল? নাম ছিল বাণীকণ্ঠ। তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন, কিন্তু মাতা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত হইলেন। আসলে জিনিসটা এরকম যে নর্মালি আমাদের যে পরিবার ব্যবস্থা আছে, সেখানে যদি একটা মেয়ে বোবা কালা হয়, সেখানে মূলত মারা মনে করেন যে এটা মনে হয় আমার কলঙ্কের একটা অভিশাপ। তো এই কথাটা বোঝানোর জন্য মূলত সুভাকে কথা বলা হচ্ছে। সুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তাহার ওষ্ঠধর ভরের আভাস মাত্র কচি কিস্লের মতো কাঁপতে লাগিল। তোমরা এই জিনিসগুলা বা এই লাইনগুলো মনে রাখবে। এরপরে হচ্ছে কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটি আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। কতটা তর্জমা করার মতো সকল সময়ে ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময়ে ভুলও হয়, কিন্তু কালো চোখকে কিন্তু তর্জমা করিতে হয় না। মন আপনি তাহার উপরের ছোঁয়া ফেলে, তাই আপনি তাহার উপর কখনো প্রসারিত, কখনো মুদ্রিত হন, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া উঠে, কখনো আবার ম্লানভাবে নিভিয়া আসে। কখনো আস্তামান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিকঠিকিয়া ওঠে। মুখের ভাব ও আজ বেকল, তা যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার ও অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো। উদয়স্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এজন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, অর্থাৎ তার সাথে খেলা করিত না, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন ছিল। তাহলে তার বৈশিষ্ট্য ছিল কি? শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর, এটাও বেশ গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে সুভার গ্রামের নাম কি? সুভার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট্ট নদী, গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসতা তন্তি নদীটির আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারের লোকালয় এবং তরুচ্ছাঘন্য উচ্চতট নিম্নতলে দিয়া গৃহলক্ষ্মী স্রোতধিনী এবং আত্মবিস্তৃত দ্রুত পক্ষক্ষেপ প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণকার্যে চলিত। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে। তার বাখারির বেড়া, আটচালা এবং গোয়াল ঘর এবং ঢেকিশালা, ঘরের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ্য স্বচ্ছতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কি না জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে নদীর তীরে আসিয়া বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর
মানে নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারদিকে চলাফেরা মানে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়িল। প্রকৃতি এই বিশদ শব্দ বিচিত্র গতি, ইহা বোবার ভাষা। বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট সুবার যে ভাষা, তাহারই একটি বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লি পল্লবপূর্ণ তৃণভূমি হইতে মাতৃ শব্দ অতীত নক্ষত্রগুলো পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত এবং ক্রন্দন ও দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যচিহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত মানে কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বীরজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ের মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর আরেকজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। সুভার যে গুটি কয়েক অন্তরঙ্গ বন্ধু দল ছিল তা নহে। গোয়ালঘরের দুটি গাভী, তাহলে তার বন্ধু হচ্ছে গোয়ালঘরের দুটি দাবি, তাদের নাম সর্বাসী এবং পাঙ্গুলি। তাহলে তার যে গোয়ালঘরের দুটি গাভী ছিল তাদের দুটির নাম হচ্ছে, একটা নাম হচ্ছে সর্বাসী, একটা নাম হচ্ছে পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহার কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনত। তাহার মাতা মানে তাহার কথাহীন একটি করুণ সুর ছিল, তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা বুঝতে সহজে বুঝিত। শোভা কখনো তাহার আদর করিতেছে, কখনো ভর্ৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালোই বুঝিতে পারিত। শোভা গোয়াল ঘরে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বস্ত্র গ্রীবা ব্যঞ্জন করিয়া তাহার কানের কাছে আপর গণ্ডদেশ ঘর্ষণ করিয়া এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত। তাহলে গোয়াল ঘরে যে বালিকাটি ছিল সে মানে প্রতিদিন কয়বার করে যাইত? 3 বার করে যাইত। তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যে দিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন অসময়ে তাহার এক মুখ বন্ধ, দুটি চোখ আসিত। তাহার সহিষ্ণুতাপূর্ণ বিষাদশান্ত দৃষ্টিপাত হইতে তাহার কি একটা অন্ধ ও অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত, এবং শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্প অল্প তাহার বাহুতে শিং ঘেঁষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সম্বর্ধনা দিতে চেষ্টা করিত। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের, তাহলে দেখো তোমাদের যদি আসে যে শুভার যে বন্ধু ছিল সুরবাসী এবং পাঙ্গুলি ছাড়া কারা ছিল? একটা ছিল ছাগল, আর একটা ছিল মানে অনেকগুলো ছিল বিড়াল শাবকও ছিল। তো দেখো ছিল তাহাদের সহিত শুভার এরূপ সমকর্মভাবে মৈত্রী ছিল না, তথাপি তাহার যথেষ্ট অনুগত্য প্রকাশ করিত। বিড়ালশুটির দিনে প্রায় রাত্রে যখন শুভার গরম কুলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুনিশ্চিতভাবে আয়োজন করিত, এবং শুভা তাহার গ্রীবা এবং পৃষ্ঠে কমল আঙ্গুলটি বুলাইয়া দিত, তাহার নিদ্রাকর্ষের বিশেষ সহায়তা হতো, ইঙ্গিতে এবং এরূপ অভিশাপ প্রায় প্রকাশ করিত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরেকটি সঙ্গী জুটিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব। সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। এক কথায় সে ছিল বোবা, আর তার সাথে যে বিশাল যে শ্রেণীজীবটির পরিচয় হয়েছিল বা বন্ধু ছিল, সে ছিল মূলত প্রতাপ। একটু পরে আমরা জানবো। প্রতাপ মূলত কথা বলতে পারত, কিন্তু এই শুভা দুঃখের বিষয় কথা বলতে পারত না। গোসাইয়ের ছোট্ট ছেলেটির নাম প্রতাপ। তাহলে ছেলেটি তার যে মানে ভাষা বুঝতে পারতো এরকম যে একটা বন্ধু ছিল, তার নাম মূলত প্রতাপ। লোকটি নিতান্তই অকর্ম, অর্থাৎ কাজ করতো না। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছে।
অকর্মণ্য লোকের একটি সুবিধা হলো আত্মীয় লোকেরা তাহার উপরে বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহার নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়, কারণ তারা কার্যে আবদ্ধ না থাকার কারণে তাহারা সরকারি সম্পত্তিও হইয়া দাঁড়ায়। শহরের যেমন এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন, যাদের কাজ কাম নাই, যে কোনো কাজে হাত লাগাতে পারে। কাজে কর্মে আমাদের অবসরে যে কোনো একটা ছোট্ট কম পড়ে সেখানে আমাদের তাহাগীদের হাতের কাছে পৌঁছায়। প্রতাপের শখ ছিল ছিপ টেনে মাছ ধরা, এটিও বেশ গুরুত্বপূর্ণ। প্রতাপের প্রধান শখ কি ছিল? ছিপ টেনে মাছ ধরা, অর্থাৎ সে নদীতে গিয়ে মাছ ধরত। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এক কাজে নিযুক্ত করা দেখা যাইত, এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। যে কোনো কাজে নিযুক্ত থাকে, একটা সঙ্গী পাইলে প্রতাপ ভালো থাকে। মাছ ধরার পর বাক্যহীন সঙ্গীহীন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এই জন্য প্রতাপ সুভার মর্যাদায় বুঝিত। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে মাছ ধরতে গেলে মূলত আমরা এমন সঙ্গীকে খুঁজি যে চুপ করে থাকবে, কথা বলবে না। তো দেখো, সেক্ষেত্রে প্রতাপের যে সঙ্গীটা থাকা দরকার ছিল সেটি সুভায় বেস্ট, কারণ সুভাও তো কথা বলতে পারে না। এজন্য সকলেই সুভাকে সুভা বলিত। প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। এক কথায় দেখো, তার নামটা 3টা স্টেপ। প্রথম স্টেপ সুভাষিনী, তার বাবা আদর করে তাকে সুভা বলে ডাকে। আবার এখানে দেখো, এখানে প্রতাপ আবার তাকে আরেকটু আদর মিশ্রিত আদর সংযোগ করিয়া সুভাকে আবার সু বলিয়া ডাকিত। তাহলে তার নামে 3টা রূপ। তার বাবা ডাকতো সুভাষিনী, তার মূল নামটা ছিল সুভাষিনী, তার বাবা ডাকতো সুভাষিনী এবং সুভা সংক্ষেপে, আর তার প্রতাপ ডাকতেছে কি? তার প্রতাপ ডাকতেছে মূলত সুদরিয়া। সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত, প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, সুভা তাহা নিজে সাজিয়া আনিত। অর্থাৎ প্রতাপের জন্য সুভা প্রতিদিন একটা করে পান আনত এবং সেটা সে নিজেই সাজাতো, এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনোভাবেই জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত, মন্ত্র বলে সহসা এবং একটা আশ্চর্য কাণ্ড ঘটাঘটি ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত, তা তো আমাদের সুভীর যে এত ক্ষমতা তাহা তো জানতাম না। মনে করো, সুভা যদি জলকুমারী হইতো, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথায় মুনি ঘাটে রইয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুবিয়া মরিত, এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে সে বসিয়া। আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেশু, আমাদের সেই মন্দ্রীদ্বীপ গভীর নিজস্ব পাতালপুরীর একমাত্র রাজকন্যা, তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে, এবং গোসাইয়ের ছেলে প্রতাপকেই কিছুক্ষণ আশ্চর্য করিতে পারিতেছে না। প্রতাপের বয়স ক্রমেই বাড়িয়া চলিতেছে, সুভার বয়স ক্রমে বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে লাগিতেছে, যেন কোনো একটা পূর্ণ মিলন তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নূতন অনির্বর্জনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারতেছে না। গভীর পূর্ণ রাত্রির সে একদিন ধীরে শয়নগৃহের দ্বারা খুলিয়া ভয়ে ভয়ে
বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতি শুভার মতো একাকী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমান্তে পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়া থম থম করিতেছে, একটি কথাও কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ বেকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ বেকুল বালিকা দাঁড়িয়া। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিছে, লোকের নিন্দাও আরম্ভ হইয়াছে, এমনকি এক ঘরে করিবে এমন জনবলও শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছলতা অবস্থা, দুই বেলায় ভাত মাছ খায়, এজন্য তাহার শত্রুর হিসাব নাই আর কি। স্ত্রী পুরুষ বিধ্বস্ত পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্দেশ্যে উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রুবাম্পের একেবারেই ভরিয়া গেল। একটা নির্দিষ্ট অস্বস্থতা বেশে সে কিছুক্ষণ হইতে ক্রমাগত নির্বাক যন্ত্র মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিয়া ডাগর চক্ষু মিলিয়া তাহার মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছুই বুঝিতে পারিত না। ইতোমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই কি বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলে যাস না আবার, বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন তাকাইয়া থাকে, নীরব বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম? শুভাও ঠিক তেমনই করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না, বাণীকণ্ঠের নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইয়াছিল। তামাক শব্দের অর্থ তো আশা করি জানো তোমরা, নেশাজাতীয় এক ধরনের দ্রব্য খাইতেছিলেন। শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়াইয়া পড়িল। কাল কলকাতায় যাইবার দিন স্থির হইল। শুভা গোয়াল ঘরে তাহার বাল্য সঙ্গীদের কাছে বিদায় হইতে গেল। তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একেবারে দুচোখ যতটুকু পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া রইল। দুই নেত্রপল্লব বিশিষ্ট টপ টপ অশ্রুজল পড়িতে লাগিল। সেদিন ক্লান্তদার শ্রীর রাত্রি। শুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীর তটে প্রায় শস্যশয্যায় লুটাইয়া পড়িল। যেন ধরণীকে এক প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা। অর্থাৎ এখানে তার মাটিকে, অর্থাৎ দেশের মাটিকে মা বলে সম্বোধন করতেছে। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। আর এখানে লেখক বোঝাতে যাচ্ছে এটির আরো সিকোয়েন্স রয়েছে, এটি জাস্ট একটা সংক্ষিপ্ত অংশ। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পাঠ্য বইয়ের যে গল্পটি ছিল সেটি। এখন মূলত আমরা যে শব্দার্থ টিকাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এগুলো পড়ে নিতে পারবে, আমি দুই একটা পড়ে দিই। গর্ভের কলঙ্ক, সন্তান হিসেবে কলঙ্ক। গর্ভ হলো মায়ের পেট, যে ব্যক্তি বা বস্তুকে পরিবারের নেতিবাচক হিসেবে দেখা যায় তাই হচ্ছে কলঙ্ক। তো এগুলো তোমরা সুন্দর মতো করে পড়তে পারবে আশা করি। এগুলো পড়ে নিবা, কারণ তোমাদের এগুলো বেশ গুরুত্বপূর্ণ। তার সাথে থাকতেছে পাঠ পরিচিতি। আমরা যদি একটু পাঠ পরিচিতিটা একটু পড়ি, অর্থাৎ এই পাঠ পরিচিতি কি বোঝানো হয়েছে, তাহলে আশা করতেছি তোমরা সুন্দর মতো করে জিনিসটা বুঝতে পারবে। পাঠ পরিচিতি। শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলন করা হয়েছে। এটি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমতাবোধের গল্পটি অমর হয়ে আছে। শুভা কথা বলতে পারত না। মা মনে করেন এটি তার নিয়মিত দোষ, অর্থাৎ নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে
ভালোবাসতেন। আর কেউ তার সঙ্গে মেশে না, খেলে না, কিন্তু তার বিশাল এক আশ্রয়ের জগৎ আছে। যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর, তাদের সে খুবই কাছের জন। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মাতৃবোধের অন্বেষ ঘটানোর চেষ্টা করেছেন। তো এরপরে আমরা এমসিকিউ পড়বো। তো সেই ক্ষেত্রে আজকের এই পর্বে আমি তোমাদের শোভা গল্পটি A to Z সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং তোমাদের লাইন টু লাইন ইম্পর্টেন্ট লাইনগুলো লিখে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের বেশ উপকারে আসবে। তোমরা যারা পরীক্ষা দিবে 2026 সালে এবং যারা ভবিষ্যতে পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ। তো দেখা হবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।